Bismillahirrahmanirrahim, and welcome everybody to today's class on population medicine and concept of public health. Objectives of today's class. At the end of the class, the students will be able to define hygiene, preventive medicine, social medicine, family medicine, and public health, and to summarize the changing concept of public health. So আজকের ক্লাসে we are going to study some definitions like hygiene, preventive medicine, social medicine, family medicine, and public health. And evolution of public health, that is changing concept of public health. We have to know the steps or phases of changing concept of public health. At first, definition of hygiene. The word hygiene is derived from Hygeia, the goddess of health in Greek mythology. And the definition is, hygiene is defined as the science of health and embraces all factors which contribute to healthful living. So hygiene শব্দটা এসছে হাইজিয়া শব্দ থেকে, যেটা গ্রিক দেবী, স্বাস্থ্যের যে দেবী তাকে হাইজিয়া বলা হতো। গ্রিক মাইথোলজিতে এটা পাওয়া যায়। এবং এই হাইজিন একসময় কমিউনিটি মেডিসিনের নাম ছিল হাইজিন। এবং এখনো বেসিক একটা কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন। তো এটা কিন্তু জিজ্ঞেস করা হয় প্রফের ভাইভাতে, কাজে বা যে কেউ জিজ্ঞেস করতে পারে, যেহেতু পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিনের স্টুডেন্ট তোমরা, তো সেক্ষেত্রে সিম্পল একটা ডেফিনেশন, যেটা কিছুই না, সায়েন্স অফ হেলথ and embraces all factors which contribute to healthful living. স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করার জন্য যত ফ্যাক্টর, সেগুলোই হচ্ছে হাইজিনের অন্তর্গত। তাহলে এখান থেকে দুইটা জিনিস আমরা মনে রাখবো, যে হাইজিন হাইজিয়া শব্দ থেকে এসছে। হাইজিয়া মানে গডেস অফ হেলথ ইন গ্রিক মাইথোলজি। আর এর ডেফিনেশন, ছোট্ট ডেফিনেশন, দ্য সায়েন্স অফ হেলথ and embraces all factors which contribute to healthful living. Then the next term is preventive medicine. Preventive medicine is a branch of medicine which is applied to healthy people. If we define the art and science of promoting health, preventing disease, disability limitation, and rehabilitation, তাহলে this is art as well as science of health promotion, disease prevention, disability limitation, and rehabilitation. আমরা যে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার পড়েছিলাম, যে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড রিহেবিলিটেটিভ হেলথ কেয়ার সার্ভিস, তো সেটাই সমন্বিতভাবে আসলে প্রিভেন্টিভ মেডিসিন, দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন, ডিসেবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহেবিলিটেশন। Now, social medicine. The term social medicine was first introduced by Jules Jerin, a French physician, in 1848. He defined social medicine as the study of man as a social being in his total environment. The term is now replaced by community medicine in many countries. কমিউনিটি মেডিসিনেরই আগে নাম ছিল একসময় হাইজিন, একসময় নাম ছিল সোশ্যাল মেডিসিন। তো সোশ্যাল মেডিসিন টার্মটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো এটা, যে 1848 সনে জুলস জেরিন বা গোয়েরিন যেটাই বলো, উনি ফ্রান্স ফিজিশিয়ান ছিলেন।
উনি এই টার্মটা ইন্ট্রোডিউস করেছেন। তো আমাদের দেশ সহ অনেক দেশেই এখন এই সোশ্যাল মেডিসিন টার্মটা ইজ রিপ্লেসড বাই কমিউনিটি মেডিসিন। তো আলটিমেটলি ডেফিনিশন কি? স্টাডি অফ ম্যান অ্যাজ এ সোশ্যাল বিং ইন হিজ টোটাল এনভায়রনমেন্ট। আমাদের চারপাশে যে এনভায়রনমেন্ট তার মধ্যে মানুষের অবস্থান বা মানুষকে স্টাডি করা, সেটাই হচ্ছে সোশ্যাল মেডিসিন। দেন ফ্যামিলি মেডিসিন. This is a field of specialization in medicine which is neither disease or organ oriented. Rather, it is family oriented medicine or healthcare centered on the family as the unit from the first contact to the ongoing care of chronic problems from preventive to rehabilitation. এই ফ্যামিলি মেডিসিন একটা ইম্পর্টেন্ট স্পেশালাইজেশন অফ মেডিসিন, যে আমাদের দেশে এটা সরাসরি ব্রাঞ্চ হিসেবে না থাকলেও যখন আমরা মেডিকেল প্র্যাকটিস করি কোনো একটা এরিয়াতে বা কোনো একটা সিটিতে, তখন যেটা হয় আমাদের কিছু গ্রুপ অফ পেশেন্ট তৈরি হয়, এক এক ডক্টরের এক এক গ্রুপ অফ পেশেন্ট তৈরি হয়। তো দেখা গেছে যে ওই ফ্যামিলির যত মানুষ অসুস্থ হয় ওই ওই একজন ডাক্তারের কাছে যায়। তো এভাবে যেতে যেতে কি হয় যে 8-10 বছর পরে একজন ডক্টরের নখদর্পণে থাকে ওই ফ্যামিলির কে কে আছে ওই ফ্যামিলিতে, কার নেচার কেমন, কার কি কি ডিজিজ প্রোফাইল। হ্যাঁ, এবং ওই রোগীরা ওই ফ্যামিলির লোকজনও ওই ডাক্তারের কাছে আস্থা পায়, যে কোনো সমস্যায় তার পরামর্শ নেয়। এমনও হয় যদি কোনো কারণে অন্য বিশেষজ্ঞ দেখাইতে হয়, দেশের বাইরে দেখাইতে হয়, তারপরেও ফাইনাল ট্রিটমেন্ট নেওয়ার আগে বা বিদেশে যাওয়ার আগে অথবা দেশে কোনো স্পেশালিস্টের কাছে যাওয়ার আগে ওই ফিজিশিয়ানের কনসালটেশন নেয়। তো এটা হচ্ছে যে এখানে বেসিসটা হচ্ছে ফ্যামিলি, যে আমি মেডিসিন বা ট্রিটমেন্ট বা হেলথ কেয়ার সার্ভিস দিব, এর বেসিস হচ্ছে ফ্যামিলি। তাহলে এ ফিল্ড অফ স্পেশালাইজেশন ইন মেডিসিন হুইচ ইজ নাইদার ডিজিজ অর অর্গান ওরিয়েন্টেড। এখানে স্পেশালাইজেশনটা এমন না যে আমি লিভার স্পেশালিস্ট অথবা আমি কার্ডিওলজিস্ট অথবা আমি প্যাথোলজিস্ট, এরকম না। এখানে হচ্ছে যে ফ্যামিলি ফিজিশিয়ান, আমি ফ্যামিলির যত প্রবলেম সবই দেখবো, এরকম। Rather, it is family-oriented medicine or healthcare centered on the family as a unit from first contact. একদম রোগীর প্রথম কন্টাক্ট থেকে শুরু করে ongoing care of the chronic problem. তো তোমরা জানো যে অনেকগুলো ক্রনিক ডিজিজ আছে, যেমন কারো যদি ক্যান্সার হয় বা ডায়াবেটিস হয়ে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্টে কেউ যদি দীর্ঘদিন জটিলতায় ভোগে, তাহলে এই সমস্ত পেশেন্টদের দীর্ঘদিন কেয়ার প্রয়োজন হয়, অথবা যারা ওল্ড এজেড পারসন বা জেরিয়াট্রিক পিপল যারা, তাদের দীর্ঘদিন সেবার দরকার হয়। প্রতিবার কি তারা একদম বিশেষজ্ঞের কাছে যাবে? প্রতিবার কি তারা দেশের বাইরে যাবে? প্রতিবার কি ময়মনসিংহ থেকে ঢাকা যাবে? এরকম না। তাহলে তাদের জন্য একটা স্টেবল বা লোকালি যে ফিজিশিয়ান আছে তার সার্ভিস দরকার। সেটা কিউরেটিভ পারপাসে হোক, কোনো প্রিভেন্টিভ পারপাসে হোক, অথবা কোনো ডিজিজের ক্রনিক টাইম টু টাইম রেগুলার, হয়তো একজন পেশেন্টের ক্যাথেটার করানো লাগছে, অথবা রাইলস টিউব দেওয়া লাগছে, অথবা কোনো ইনজেকশন দেওয়া লাগছে, অথবা কোনো ড্রেসিং করা লাগছে, অথবা তার পাশ ফিরিয়ে দিতে হচ্ছে, ফিজিওথেরাপি লাগছে। তো এইসব ক্ষেত্রে সার্ভিসের জন্য এই ফ্যামিলি মেডিসিন বা ফ্যামিলি ফিজিশিয়ানের যে কনসেপ্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই ডেফিনেশনটা তোমরা শিখে ফেলবে যে ফিল্ড অফ স্পেশালাইজেশন in medicine which is neither disease or organ oriented, rather it is family oriented medicine or healthcare oriented or healthcare centered on family as the unit from the first contact to ongoing care of the chronic problems from prevention to rehabilitation.
নেক্সট হচ্ছে আমাদের মেইন টপিক, যেটা পাবলিক হেলথ। The term public health came into general use around 1840. It arose from the need to protect public health from the spread of communicable disease. তো পাবলিক হেলথ টার্মটা 1840 সনের দিকে এসেছে এবং এটার কমিউনিকেবল ডিজিজ থেকে জনগণকে বাঁচানোর উদ্দেশ্যে এই পাবলিক হেলথ ইস্যুটা তৈরি হয়। সাধারণভাবে মনে রাখবে, পাবলিক হেলথ কিছুই না, মানে পাবলিকের বা জনগণের হেলথ স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য বা ভালো হেলদি স্ট্যাটাস বজায় রাখার জন্য যে অ্যাক্টিভিটি বা যে মেজার, সেটাই পাবলিক হেলথ, আর কিছু না। Later it appeared in 1848 in the name of a law, the Public Health Act in England, to crystallize the efforts organized by society to protect, promote and restore the people's health. তাহলে 1848 সনে একটা আইন হিসেবে আসে ইংল্যান্ডে। ওই আইনটার নাম ছিল পাবলিক হেলথ অ্যাক্ট ইন ইংল্যান্ড। In 1920, CEA Winslow, a former professor of public health at Yale University, gave the definition of public health. তাহলে 1920 সনে প্রথম পাবলিক হেলথের ডেফিনেশনটা দিয়েছিলেন স্যার CEA উইনস্লো. He was a former professor of public health at Yale University. The WHO Expert Committee on Public Health Administration, adopting Winslow's earlier definition, has defined this as, ওই উইনস্লোর ডেফিনেশনটাই WHO এক্সপার্ট কমিটি অ্যাকসেপ্ট করে। সেই ডেফিনেশনটা কি? পাবলিক হেলথের ডেফিনেশন হচ্ছে কমিউনিটি মেডিসিনের লার্জেস্ট ডেফিনেশন। তো লার্জেস্ট ডেফিনেশন হলেও এটা কিছুই না, মানে কতগুলো কথা পরপর বলা হয়েছে, মনে রাখাটা ইজি, অথবা ডেফিনেশনের প্রথম যে অংশটা ওইটুকু বললেই আমরা খুশি হয়ে যাই। তাহলে দেখো পাবলিক হেলথের ডেফিনেশন: দি সায়েন্স এন্ড আর্ট অফ প্রিভেন্টিং ডিজিজ, প্রলঙ্গিং লাইফ and promoting health and efficiency through organized community efforts for the sanitation of the environment, the control of communicable infections, the education of individual in personal hygiene, the organization of, এটা শেষ হয়নি, continuation, organization of medical and nursing services for early diagnosis and preventive treatment of disease, and the development of social machinery to ensure for every individual a standard of living, educate for maintenance of health. So organizing these benefits as to enable every citizen to realize his birthright of health and longevity. এখন খেয়াল করো যে ডেফিনিশনের প্রথম অংশটা, the science and art of preventing disease, prolonging life and promoting health and efficiency through organized community efforts. এই ইফোর্টস পর্যন্ত সবার পারলে হবে, প্রথম ইফোর্টস পর্যন্ত। the science and art of preventing disease, prolonging life and promoting health and efficiency through organized community efforts. আর যারা ভালো করতে চাও, একদম অনার্স মার্ক পেতে চাও বা বেটার নাম্বার পেতে চাও, তারা পুরোটাই মনে রাখবে। এই ইফোর্টস এর পরে কতগুলো কথা বলা হয়েছে, কেন এটা করা হচ্ছে, কি কেন করা হচ্ছে: ফর স্যানিটেশন অফ দ্য এনভায়রনমেন্ট, control of the communicable infections, the education of individual in the personal hygiene, the organization of medical and nursing service for early diagnosis and preventive treatment of disease, and the development of social machinery to ensure every individual a standard of living adequate for maintenance of health. এগুলো কেন করে কি হবে আলটিমেটলি? সো অর্গানাইজিং দিস বেনিফিটস টু এনেবল every citizen to realize his birthrights of health and longevity. সুতরাং এখন তোমরা চেষ্টা করো প্রথম ইফোর্টস পর্যন্ত মনে রাখতে। এখনই যারা আছো ক্লাসে, দি সায়েন্স এন্ড আর্ট অফ, কয়েকটা কথা, প্রিভেন্টিং ডিজিজ, prolonging life and promoting health and efficiency through organized community efforts. এই অংশটুকু অন্তত সবাই এখন শিখে ফেলো। আবারও বলে দিচ্ছি, the science and art of preventing disease, prolonging life
and promoting health and efficiency through organized community efforts. Now, changing concept of public health. সময়ের সাথে সাথে পাবলিক হেলথের বিষয়গুলো চেঞ্জ হয়েছে। In the history of public health, 5 distinct phases may be demarcated. প্রথমে 5টা ডিস্টিংক্ট ফেজ ছিল, পরে এটা আরো এক্সটেনশন হয়েছে, এখন 6টা হয়েছে ফেজ। তোমরা যারা ক্লাসে আছো এটা মনে রাখবে যে এখন 6টা ফেজ। আমি আগের বছরে আগে এক সময় 5টা ছিল, ওইটা লেখা রয়ে গেছে ভুলে। তাহলে ইন দ্য হিস্ট্রি অফ পাবলিক হেলথ 6 distinct phases may be demarcated. নাম্বার 1 ডিজিজ কন্ট্রোল ফেজ, অর্থাৎ এ সময় শুধু ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল করার বিষয়টাই প্রাধান্য পেত। 1880 টু 1920 পর্যন্ত। This phase বা in this duration public health activities was just disease control phase. Then health promotional phase, এই ফেজে যে নট অনলি ডিজিজ কন্ট্রোল বাট অলসো হেলথ স্ট্যাটাসটাকে আরো ইমপ্রুভ করা, এই ফেজটা ছিল 1920 টু 1960 পর্যন্ত। নেক্সট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ, যে ডিফারেন্ট সোশ্যাল মেকানিজম ডেভেলপ করা যাতে মানুষ হেল্পফুল লাইফ লিড করতে পারে, এটা ছিল 1960 থেকে 1980 পর্যন্ত। দেন ফোর্থ ফেজ ওয়াজ হেলথ ফর অল ফেজ, এটা অ্যাকশনে যায় 1981 থেকে 2000 পর্যন্ত, কিন্তু এটার কার্যক্রম বা ইনিশিয়েশন শুরু হয় 1977 থেকে। এটার প্রেক্ষাপট একটু বলি যে ইন 1977 it was observed that the all people of the world are not getting health services equally or equitably. Some rich people getting health service better but poor are not. Some people of city or urban people are getting health service better but the rural people are not. Some tribal or people living in remote area are not getting health service properly. So there was a discrepancy or discrimination between distribution of health services. In light of that, in 1977, WHO declared a strategy of health for all by the year 2000. 2000 সন নাগাদ সবার জন্যই স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এই স্ট্র্যাটেজিটা আসে 1977 সনে, ইনিশিয়েটিভটা শুরু হয়। তো এই হেলথ ফর অল অ্যাচিভ করার জন্য প্রাইমারি হেলথ কেয়ারকে একটা ওয়ে হিসেবে ধরা হয়। এই প্রাইমারি হেলথ কেয়ার আসে 1978 সনে। এমসিকিউতে বা ভাইভায় 2টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, হেলথ ফর অল কত সনে এসছে, মানে শুরু হয়েছে, তাহলে এটা এসছে 1977-এ। আবার হেলথ ফর অল অ্যাচিভ করার জন্য প্রাইমারি হেলথ কেয়ার কোন সনে এসছে, এটা ঠিক তার পরের বছর 1978-এ। আর অ্যাকচুয়ালি হেলথ ফর অল সবগুলো কান্ট্রি অ্যাডপ্ট করেছে বা কাজ শুরু করেছে 1981 সন থেকে, 1981 থেকে। হেলথ ফর অল 2000 পর্যন্ত চলে, তখন কিছু ইন্ডিকেটর অ্যাচিভ হয়েছে, কিছু তখনও অ্যাচিভ হয়নি। এর জন্য পরবর্তীতে আসে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ফেজ বা এমডিজি ফেজ, এটা ছিল 2001 থেকে 2015 পর্যন্ত। 2015-এ দেখা গেল যে ডেভেলপমেন্টের কোনো শেষ নাই, এটা যখন শুরু হয় এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কিছু গোল অ্যাচিভ হয়েছে, কিছু পুরোপুরি অ্যাচিভ হয়েছে, কিছু আংশিক অ্যাচিভ হয়েছে। তো এটাকে আবার ফার্দার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হিসেবে চালু করা হয়েছে এবং বর্তমানে এটা চলছে। 2015 থেকে 2030 পর্যন্ত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ফেজ চলবে। So changing concept of public health, there are 6 phases: disease control phase, health promotional phase, social engineering phase, health for all phase, millennium development goal phase, and sustainable development goal phase. Let's look into disease control phase. Public health during 19th century was largely a matter of sanitary legislation and sanitary reforms aimed at the control of man's physical environment, as for example water supply and sewage disposal.
Clearly, these measures were not aimed at the control of any specific disease for want of the needed technical knowledge. However, these measures vastly improved the health of the people due to disease and health control. এখানে যেটা বলা হয়েছে যে স্যানিটারি ডিসপোজাল অফ এক্সক্রিটা বা স্যানিটেশন মেনটেন করা, সেফ ওয়াটার সাপ্লাই, এই মেজারগুলো পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট ডিজিজ প্রিভেন্ট বা কন্ট্রোল করার জন্য না, কিন্তু দেখা গিয়েছে এই মেজারগুলো এই স্যানিটেশন বা এনভায়রনমেন্টাল স্যানিটেশন, হাইজিন, তারপরে হচ্ছে যে সেফ ওয়াটার সাপ্লাই, এগুলো যদি এনশিওর করা হয় তাহলে অনেক ডিজিজ হয় না। ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা বা পলিউশন থেকে যত ডিজিজ হয় এগুলো হয় না। তো এটাও একটা ওয়ে অফ ডিজিজ কন্ট্রোল, যে স্যানিটেশন নিশ্চিত করা, সেফ ওয়াটার সাপ্লাই নিশ্চিত করা। Then health promotional phase. At the beginning of the 20th century, a new concept, the concept of health promotion, began to take place. In addition to disease control, এই ফেজে ডিজিজ কন্ট্রোলের যে অ্যাক্টিভিটি ছিল তার বাইরেও, in addition to disease control activities, more goal was added to public health, that is health promotion of individual. হেলথের যে স্টেটে যে আছে তার থেকে আরো বেটার কন্ডিশনে নিয়ে যাওয়া। It was initiated as personal health services. ওই সময়ে কিছু স্পেশাল হেলথ সার্ভিস চালু হয়, যেমন মাদার অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস। জেনারেল সবার জন্য সার্ভিস তো আছেই, এই সময়ে মাদার অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস বা এমসিএইচ সার্ভিস চালু করা হয়। স্কুল হেলথ সার্ভিস চালু করা হয়, ইন্ডাস্ট্রিয়াল হেলথ সার্ভিস চালু করা হয়, মেন্টাল হেলথ অ্যান্ড রিহেবিলিটেশন সার্ভিস চালু করা হয়। CEA Winslow defined public health in 1920. Public health departments began expanding their programs towards health promotional activities. Then social engineering phase, 1960 to 1980 AD. New health problems in the form of chronic disease began to emerge. Cancer, diabetes, cardiovascular disease, and drug addiction. These problems emerged during this period. Other than infectious disease, these problems was uh, causing mortality and morbidity in a large number of people. So these problems were addressed in social engineering phase. These problems could not be tackled by traditional approach like isolation, immunization, or disinfection. A new concept of risk factor came into existence. Social and behavioral aspects of health and disease were given a new priority. Public health moved into preventive and rehabilitative aspects of chronic diseases and behavioral problems. ক্যান্সার, হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলোর জন্য পার্টিকুলার কোনো মাইক্রোবায়োলজিক্যাল অর্গানিজম বা প্যাথোলজিক্যাল অর্গানিজম রেসপন্সিবল না। These diseases are caused by multiple risk factors like um, overweight, physical inactivity, genetic constituent. There are so many factors which contribute to occurrence of diabetes or hypertension like this. So with the vaccination, with the sanitation, these problems could not be solved. So preventive and rehabilitative aspect or removal control of risk factor, these were come into the program under social engineering. Then 1977 or 81 to 2000 AD, health for all phase. A new awakening that the health gap between rich and poor within the countries and between countries should be eliminated. Against this background, in 1981, the members of World Health Organization adopted the ambitious target of health for all by the year 2000 AD. Then Millennium Development Goal phase, 2001 to 2015 AD. In September 2000, representatives from 189 countries met at the Millennium Summit in New York to adopt United Nations Millennium Declaration.
The goals in the era of development and poverty eradication are now widely referred to as Millennium Development Goals. The goals and targets of MDGs were to be reached by the year 2015. In paragraph 51, UN resolution a 25th September 2015, SDGs or the Sustainable Development Goal came into existence, officially known as Transforming Our World, the 2030 Agenda for Sustainable Development. Sustainable Development Goals are an integrated intergovernmental set of aspiration goals with 169 targets. এর কিছু না 169টা টার্গেট ফিক্স করা হয়েছে, যেটা অ্যাচিভ করতে হবে 2030 সন নাগাদ ডব্লিউএইচওর সকল মেম্বার কান্ট্রিকে। তো এই যে হেলথ ফর অল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এগুলো ডিটেলস পড়তে হবে। তো হেলথ ফর অল আমরা কোন ক্লাসে পড়াবো, আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা তোমাদের পড়া থাকলো। এটা হচ্ছে সেলফ ডাইরেক্টেড লার্নিং, তোমরা ইন্টারনেট থেকে পড়ে নিবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই গোল এবং টার্গেট গুলো থেকে তোমাদের যেটা স্পেশালি মনে রাখতে হবে সেটা হচ্ছে হেলথ রিলেটেড গোলস এবং টার্গেটস, যেগুলো হেলথের সঙ্গে রিলেটেড। তো নেক্সট ক্লাসে আমরা কনসেপ্ট অফ হেলথ পড়ব। তো আজকের ক্লাসটা আরেকবার যদি একটু সামারাইজ করি, কি কি পড়লাম শুধু সেটা বলবো। যে আজকের ক্লাসের শুরুর দিকে আমরা কিছু ডেফিনেশন পড়েছি, তার মধ্যে হাইজিন ছিল, যেটা হাইজিয়া শব্দ গডেস অফ গ্রিক মাইথোলজি থেকে এসেছে, এবং ডেফিনেশনটা হচ্ছে সায়েন্স অফ হেলথ এন্ড এমব্রেসেস অল ফ্যাক্টরস হুইচ কন্ট্রিবিউট টু হেলথফুল লিভিং। তারপরে এসেছে হলো প্রিভেন্টিভ মেডিসিনের ডেফিনেশন। এটার সঙ্গে পাবলিক হেলথের ডেফিনেশনের কিছুটা মিল আছে, যে সায়েন্স এন্ড আর্ট অফ হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন এন্ড ডিসেবিলিটি লিমিটেশন এন্ড রিহেবিলিটেশন। সোশ্যাল মেডিসিন, এই টার্মটা এখন কমিউনিটি মেডিসিন দ্বারা রিপ্লেসড হয়েছে। এটা হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে ম্যানকে স্টাডি করা। ফ্যামিলি মেডিসিন হচ্ছে একটা মেডিসিনের স্পেশালাইজেশন, যেখানে ফ্যামিলিটাকে সেন্টার করে সবার জন্যই সার্ভিস দেওয়া হয়। পাবলিক হেলথ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটার ডেফিনেশন যেটা 1920 সনে সিই এবং ইনস্লু দিয়েছিল এবং পরে ডব্লিউএইচও এক্সপার্ট কমিটি অ্যাকসেপ্ট করেছে। এই ডেফিনেশনের প্রথম অংশ বলেছে মনে রাখতে সবাইকে, দি সায়েন্স এন্ড আর্ট অফ প্রিভেন্টিং ডিজিজ, প্রলঙ্গিং লাইফ এন্ড প্রমোটিং হেলথ এন্ড এফিসিয়েন্সি থ্রু অর্গানাইজড কমিউনিটি এফোর্টস। তারপরে আমরা 6টা ফেজ দেখেছি পাবলিক চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথের। ডিজিজ কন্ট্রোল ফেজ, হেলথ ফর অল ফেজ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ, হেলথ ফর অল ফেজ, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ফেজ। এই 5টা ফেজ অলরেডি চলে গিয়েছে, আর এখন চলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফেজ। প্রত্যেকটা ফেজ যেহেতু রিটেনে একটু আসতে পারে, এটা প্রত্যেকটা ফেজ সম্পর্কে একটু আইডিয়া রাখবে তোমরা। আর নেক্সট ক্লাসে আমরা হেলথ ফর অল এটা করব। তো এখন তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের কারো যদি প্রশ্ন বা কিছু বলার থাকে বলতে থাকো। এখন তোমরা আনমিউট করতে পারো, বোথ অডিও এন্ড ভিডিও আনমিউট করে কথা বলতে পারো। যে 6টা যে ফেজ, মানে এসডিএস টা বাদে বাকি যে 5টা ফেজের পুরো গোলটা কি অ্যাচিভ করা সম্ভব হয়েছে? কথা বললে তোমার কথা শুনতে পারিনি, একটু জোরে বলো। স্যার, এই যে এসডিএস বাদে বাকি যে 5টা ফেজ, এদের গোলগুলো কি অ্যাচিভ করা সম্ভব হয়েছে ফুললি? হ্যাঁ, ফুললি অ্যাচিভ করা সম্ভব হয়নি, কোনোটা হয়েছে। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, মানে বাংলাদেশ সহ ডব্লিউটিওর সকল কান্ট্রি এটা টার্গেট এবং গোল ছিল। কোন দেশ পেরেছে, কোন দেশ পেরেছে, কোন দেশ আংশিক পেরেছে।
বাংলাদেশ কতটা পেরেছে আমরা এটা দেখব যখন হেলথ ফর অল পড়াবো, তখন দেখতে পারবে কতটা অ্যাচিভ করেছে কতটা করেনি। স্যার রিস্ক ফ্যাক্টর গুলা কি স্যার যে ক্রনিক ডিজিজের ইন্ডিকেটর তাহলে? ক্রনিক ডিজিজের ইন্ডিকেটর না, ক্রনিক ডিজিজের পজিটিভ ফ্যাক্টর। মানে আমাদের যত ডিজিজ আছে, ডিজিজ হচ্ছে দুই রকমের ডিজিজ। একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, যার কজ বা কারণ হচ্ছে কোনো বায়োলজিক্যাল এজেন্ট। সেই বায়োলজিক্যাল এজেন্ট আইদার ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, হেলমিনস অথবা মানুষ হিমসেলফ, এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। আর নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, সেগুলোর এরকম কোনো স্পেসিফিক কজ নাই। যেমন আমি যদি ডায়াবেটিসের কথা বলি, ডায়াবেটিস হওয়ার জন্য কোনো এরকম প্যাথোলজিক্যাল এজেন্ট নাই, কিন্তু দেখা গিয়েছে যে অবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তারপরে ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক কনস্টিটিউয়েন্ট, ম্যাটারনাল ম্যালনিউট্রিশন, বেশি খাওয়া, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো ডায়াবেটিসের হওয়ার জন্য কন্ট্রিবিউট করে। তো এই যে ডায়াবেটিস হওয়ার জন্য এতগুলো কারণ, সেগুলোকেই বলা হয় রিস্ক ফ্যাক্টর। এবং এই রিস্ক ফ্যাক্টর আবার দুই রকম হয়, কতগুলো হচ্ছে গড গিফটেড বা নন মডিফাইবল, যেমন কারো এজ, সেক্স, তারপরে জেনেটিক কনস্টিটিউশন, এগুলো আমাদের চেঞ্জ করার বা মডিফাই করার কিছু নেই। আর কতগুলো হচ্ছে মডিফাইবল, যেমন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা আমি কন্ট্রোল করতে পারি। তারপরে আমার অবেসিটি, এটা আমি কন্ট্রোল করতে পারি। আমার স্মোকিং বা হেলদি লাইফস্টাইলের যত কম্পোনেন্ট আছে, সেগুলো আমি কন্ট্রোল করতে পারি। তো ওগুলোকে বলে মডিফাইবল ফ্যাক্টর। আর যেগুলো গড গিফটেড, সেগুলো সেগুলো নন মডিফাইবল ফ্যাক্টর। তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে এই ক্রনিক বা নন কমিউনিকেবল ডিজিজের পজিটিভ ফ্যাক্টর বা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এগুলো ইন্ডিকেটর না, ইন্ডিকেটর আমরা পরে পড়াবো, ইন্ডিকেটর বলতে কি বোঝায়। জি স্যার। ওকে, আর কেউ কিছু বলবে? রোল নাম্বার 10 স্যার আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছো? স্যার হেলথ ফর অল ফেজ, স্যার হেলথ ফর অল ফেজের ওখানে যে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কি একটা বলছিলেন, ওইটা শুনতে পাই নাই স্যার। আহ, মানে হচ্ছে 1977 সনের দিকে বিভিন্ন WHO দেখলো যে ধনীরা স্বাস্থ্যসেবা পাচ্ছে, গরিবরা পাচ্ছে না, বা সিটি এরিয়ার মানুষজন পাচ্ছে, আরবান পিপল পাচ্ছে, রুরাল পিপল পাচ্ছে না, বা কোনো ট্রাইবাল গোষ্ঠী তারা পাচ্ছে না, অথবা ভালনারেবল গ্রুপ সোসাইটিতে যারা, যেমন মা, গর্ভবতী মহিলা, ওল্ড এজেড পিপল, তারা সেবা ঠিক মতো পাচ্ছে না। তো এই সেবার সমতা আনার জন্য হেলথ ফর অল একটা স্ট্র্যাটেজি ডিক্লারেশন দেওয়া হয় 1977 সালে। এখন হেলথ ফর অল অ্যাচিভ করতে গেলে আবার কি করতে হবে? সবার জন্য স্বাস্থ্য যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে কি করতে হবে তার উপায় হিসেবে প্রাইমারি হেলথ কেয়ার স্ট্র্যাটেজি এটা অ্যাডপ্ট করা হয়। সেটা 1978 সনে আসে। এই প্রাইমারি হেলথ কেয়ার মানে আহ, অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল কিছু সার্ভিস, যেটা পৃথিবীর সকল দেশের সকল অংশে অ্যাভেলেবল থাকবে। কিছু ড্রাগ, কিছু সেবা যাতে সবাই পায়, সেটা এনশিওর করাকে বুঝিয়েছে। তো এই প্রাইমারি হেলথ কেয়ার ওয়াজ দ্য ওয়ে টু অ্যাচিভ হেলথ ফর অল বাই দ্য ইয়ার 2008। হেলথ ফর অলও আবার ডিটেলস পড়ানো হবে, প্রাইমারি হেলথ কেয়ারও ডিটেলস পড়ানো। এখন আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কনসেপ্ট ওইটা বুঝেছো কিনা? স্যার রোল নাম্বার আসসালামু 10, আলাইকুম। রোল নাম্বার 10, আচ্ছা 8 বলছো, বলো। স্যার এই যে ফেজগুলা এমডিজি বা হেলথ ফর অল, স্যার কোন স্পেসিফিক কান্ট্রি মানে হচ্ছে স্যার ডেভেলপড কান্ট্রি গুলা কি কোন একটা কান্ট্রি মানে ফুলফিল করতে পারছে, সবগুলো অ্যাচিভ করতে পারছে? আহ, আমি একদম সুনির্দিষ্ট করে বলতে পারবো না যে অ্যাচিভ করতে পেরেছে। অনেক কান্ট্রি পেরেছে। আমরা জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, যেমন আমি যদি ধরি সুইজারল্যান্ড, হ্যাঁ, তারপরে আমাদের এশিয়ার এদিকে শ্রীলঙ্কা, এরা অনেকগুলা ইন্ডিকেটরই পুরোপুরি না হলেও কাছাকাছি গিয়েছে। ডেভেলপ কান্ট্রি গুলো বেশিরভাগই পেরেছে। আর আমাদের এশিয়ান এবং আফ্রিকান কান্ট্রি গুলো অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে, তাদের আরো অনেক দূর যেতে হবে। স্যার থ্যাংক ইউ।
এগুলো অ্যাসেস করার জন্য কতটা পেরেছে না পেরেছে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর অফ হেলথ ফর অল, যেমন ম্যাটারনাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, তারপরে কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, তারপরে লিটারেসি রেট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে গড় আয়ু যেটাকে আমরা বলি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এগুলো কে কত বছর অ্যাচিভ করেছে তার এগুলো সবই মেজারেবল, অর্থাৎ পরিমাপ করা যায়। সেগুলো আমরা যখন পড়বো তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। যেমন হেলথ একটা আমি ইন্ডিকেটর বুঝিয়ে দিই। যেমন একটা ইন্ডিকেটর হেলথ ফর অল এর যে গড় আয়ু হতে হবে 60 ইয়ার্স, 60 বছর। তো এখন বাংলাদেশের মানুষের গড় আয়ু কত জানো এটা? আমাদের হচ্ছে ম্যাম, 72 স্যার 72 75। 75 হয়েছে। আমি যতদূর জানতাম গত বছর পর্যন্ত এটা 72 বছর 9 মাস এরকম, ধরো 73 বছরের মতো। তাহলে আমরা অ্যাচিভ করতে পেরেছি হেলথ ফর অল এর গোলটা? হ্যাঁ, 60 ইয়ার্স ছিল, আমরা করে ফেলেছি 72 এর উপরে। তার মানে এটা আমরা একদম পুরোপুরি মানে বিয়ন্ড এক্সপেকটেশন আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি। এরকম প্রত্যেক ম্যাটারনাল মর্টালিটি রেট আগে কত ছিল, এখন কত, সেটা দেখে বুঝতে হবে আমরা অ্যাচিভ করতে পেরেছি কিনা। ইনফ্যান্ট মর্টালিটি রেট আগে কত ছিল, এখন করতে পেরেছি কিনা। আবার কিছু জিনিস আমরা এগিয়ে আছি। এমনি সাধারণভাবে আমি যদি জিজ্ঞেস করি জীবনযাত্রার মান বা কোয়ালিটি অফ লাইফ তোমাদের কাছে কি মনে হয়, সৌদি আরবে বেটার না বাংলাদেশে বেটার? সৌদি আরব। সৌদি আরব। হ্যাঁ, জেনারেল সেন্সে তাই মনে হবে, বাট আমি যদি হেলথ ইন্ডিকেটর দিয়ে বলি বাংলাদেশে কোয়ালিটি অফ লাইফ বেটার। সৌদি আরব এডুকেশনে অনেক পিছিয়ে আছে, ঠিক আছে, ওখানে মানুষ পড়তে চায় না, পড়াশোনা করে না। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং তো দূরের কথা, সাধারণ পড়াই করতে চায়। তো এডুকেশনের কারণে পিছিয়ে থাকার জন্য আলটিমেটলি কোয়ালিটি অফ লাইফ যা যা দিয়ে দেখা হয় সেগুলোর ক্ষেত্রে টোটাল স্কোর বাংলাদেশের বেশি দেন সৌদি আরব। তার মানে কিন্তু এই ক্ষেত্রে আমরা সৌদি আরবের থেকে বেটার কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। আর এখন হচ্ছে কি যে কোনো ক্ষেত্রে তথ্য ভিত্তিক এবং সুনির্দিষ্ট কথা বলার সময় এখন। এখন যদি আমি স্ট্যাটিস্টিক্স ছাড়া ভেগ ভাবে কথা বলি সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন একটা উদাহরণ দিই, আমি একবার এই ময়মনসিংহ ডিসি অফিসে একটা মিটিং এ গেলাম। তো ওখানে যে ডিস্ট্রিক্ট ফ্যামিলি প্ল্যানিং অফিসার উনি খুব জোর দিয়ে বলতেছে যে ময়মনসিংহ জেলার কন্ট্রাসেপটিভ ইউজের অবস্থা খুবই সন্তোষজনক, আমরা একদম ভালো করতেছি, মানে একদম আমরা হচ্ছে যে কি বলবো যে মানে মহা কর্মযজ্ঞ করে ফেলছে, এরকম ভাবে সে এক্সপ্রেস করতেছে। তো ডিসি স্যার জাস্ট তাকে জিজ্ঞেস করছে, ওকে আপনি জাস্ট আমাকে বলেন যে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট এটা আমাদের কান্ট্রি নেশন ওয়াইড কত আর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট কত। তো উনি এটা বলতে পারছে না। তাহলে কেন আপনি বলতেছেন আপনার ডিস্ট্রিক্টে ভালো কাজ হয়েছে, হোয়াট ইজ দ্য বেসিস? তখন আর উনি উত্তর দিতে পারছে না। অর্থাৎ তার এই বক্তব্যটা টোটালি অনেকটা মানে খাস বাংলায় যদি বলি চাপাবাজি ছিল। কিন্তু উনি যদি বলতো যে আমার কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট হচ্ছে সারা দেশে 58% আর আমার ময়মনসিংহ এ 70%, তাহলে সবাই ধরে নিত যে তার কথাটা যুক্তিযুক্ত। এখন ওই বিভিন্ন হসপিটালের প্ল্যান পাস হওয়া, বিভিন্ন বরাদ্দ দেওয়া বা নতুন হসপিটাল তৈরি করা বা কোনো একটা রিকোয়ারমেন্টস, এগুলো এস্টাবলিশ করতে গেলে একদম স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলতে হয়, না হলে কেউ সেটাকে গ্রহণযোগ্য মনে করে না। কতক্ষণ আছে আমার টাইম? আরো 15 মিনিট। আচ্ছা, ইয়ে হচ্ছে যে এই সামনে ঈদের ছুটিতে বা আমাদের অফিসিয়ালি 8 তারিখ থেকে যদিও ক্লাস বন্ধের কথা বলা হয়েছে, কিন্তু আমরা কমিউনিটি মেডিসিনের টিচাররা চেষ্টা করব কিছু ক্লাস নিতে এবং দরকার হলে রেকর্ডেড ক্লাস আপলোড করে হলেও তোমাদের ইয়েটা কন্টিনিউ করতে। নাকি তোমাদের কি অভিমত, নাকি তোমাদের বার্ডেন হয়ে যাবে বেশি? কি আছো, কেউ বলো একজন। নাফিস আহমেদ বলো। না স্যার,
এই করোনার মধ্যে তোমরা বাসায় কেমন আছো বলো তো, অভিজ্ঞতা শুনি। রোল নাম্বার 49, 49 তুমি বলো, নাম দেখতে পাচ্ছি না আমি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে, কোথা থেকে বলছো এটা বলো। স্যার ময়মনসিংহে আছে স্যার। ও, তুমি আমাদের ময়মনসিংহে আছো। কোথায় আছো ময়মনসিংহে? স্যার ভাটিকেশ্বর স্যার। ঠিক আছে। How do you জি feel স্যার। in this COVID-19 situation? স্যার ভালো এবং খারাপের মাঝখানে স্যার। পড়াশোনা করতে পারছো? স্যার মোটামুটি করতে পারতেছে স্যার। পড়াশোনাটা সবার উদ্দেশ্যেই বলছি যে জি পড়াশোনাটা স্যার। করে রাখো এখন। কলেজ খুললে তাড়াতাড়ি পরীক্ষা হবে। আর এর মধ্যে এই যেহেতু করোনায় একটা লস হচ্ছে তোমাদের, এর মধ্যে আবার যদি পরীক্ষায় কেউ ফেল করো তাহলে তার জীবন একটু হেল হয়ে যাবে। মানে আগে জি তোমাদের স্যার। আগে যে পরীক্ষা হলো সিনিয়র ইয়ারে, ওখানে ধরো 15-20 জন ফেল করেছে, তারা পড়াশোনা করেনি। তো এই এমনিতেই 1 বছর লস, আবার ফেল করে লস, তাহলে তো ওদের অনেক লস হয়ে যাবে। এজন্য জি স্যার। তোমাদের এই 56 ব্যাচে ওরকম যাতে কেউ না হয়। আমি চাইবো যে তোমরা শতভাগ পাস করো। শতভাগ পাস জি করা মেডিকেল কলেজে সম্ভব। জাস্ট এই ক্লাসগুলো করায় একটু কনসেপ্টটা রাখা। হুম। তাহলে তোমরা তোমাদের ইয়ারে আমার একটা টার্গেট থাকলো, কমিউনিটি মেডিসিনে অ্যাটলিস্ট শতভাগ যাতে পাস করো। তো এটার জন্য ইনশাল্লাহ স্যার। আমি মুখে ইনশাল্লাহ বললে হবে না, মুখে বললে হবে না, তোমাদের দিক থেকেও ইনিশিয়েটিভ লাগবে। ইনিশিয়েটিভ লাগবে হচ্ছে যে যারা সিনসিয়ার পড়াশোনা করো তারা তো okay, কিছু রেগুলার স্টুডেন্ট থাকে, তাদের ইরেগুলারিটির মাত্রাটা কমিয়ে আনতে হবে। পলিটিক্যাল ইনভলভমেন্ট যদি থাকে সেটা একটা সীমার মধ্যে আনতে হবে। হ্যাঁ, যাতে তোমার কেরিয়ার ঠিক থাকে, পড়াশোনা ঠিক থাকে, তারপরে তুমি করো, সমস্যা নেই। কিন্তু কেরিয়ারটা, পড়াশোনাটা যাতে ঠিক থাকে। আর পড়াশোনা করাটা, মেডিকেল কলেজে তোমরা ভর্তি হয়েছো, একটা খুব সেন্সিটিভ কথা বলি আমি, যে তোমাদের বাবা মায়ের আমানত হচ্ছে তোমাকে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে মানুষ। এখন এখানে এসে যদি তুমি পড়াশোনা না করো, ক্লাস না করো, ফাঁকি দাও, পিছিয়ে যাও, এটা মানে বাবা মা তোমার অথবা তোমার যে অভিভাবক যে তোমাকে ভরণ পোষণ দিচ্ছে, তার প্রতি একটা, মানে কি বলবো, যে করা আর কি, বেইমানি করা, অথবা তার আমানতের খেয়ানত করা। কাজে তোমার পড়াশোনাটা করতেই হবে, এটা তাদের প্রতি তোমার দায়িত্ব। কাজে যে যেখানে আছো পড়াশোনাটা রেগুলার করবে, এবং আগের ব্যাচ কি হয়েছে, আগে কে কেমনে পাশ করেছে, কোন নেতা কি করেছে, এই বিষয়গুলো ইগনোর করে তোমরা সবাই চেষ্টা করো, তোমরা সাধারণ ছাত্র হও, নেতা হও, যেই হোক, পড়ে একটা লেভেলে জেনে সুন্দর মতো স্মার্টলি পাস করো, স্মার্ট ডাক্তার হও। ওই না জেনে ডাক্তার হলে নিজেরাই ধরা খাবে বিভিন্ন ক্ষেত্রে। কারণ এখন জি হচ্ছে স্যার। তথ্য প্রযুক্তির যুগ। দেখা যাবে যে তুমি একটা জিনিস জানো না, কিন্তু তোমার নার্স জানে, তোমার টেকনিশিয়ান জানে, অথবা সাধারণ মানুষ গুগল থেকে সেটা জানে, তাই না? সেক্ষেত্রে তুমি বিব্রতকর অবস্থায় পড়ে যাবে যদি না জানো। এই জন্য ডাক্তার যেহেতু হচ্ছে, জেনে বুঝে স্মার্ট ডাক্তার হও, তাহলে তোমারও ভালো লাগবে, তোমার সংস্পর্শে যারা থাকবে তাদেরও ভালো লাগবে, রোগী যারা থাকবে তাদেরও আস্থা থাকবে, টিচারদেরও আস্থা থাকবে, আমরাও খুশি হব যে আমার ওই স্টুডেন্ট ভালো ডাক্তার হয়েছে। আমার অনেক স্টুডেন্ট আমাকেও ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো তাদের দেখলে ভালো লাগে, তারা বিভিন্ন জায়গায় দেখা হয়। এই জন্য পড়াশোনা সবাই ঠিক মতো করবে। আর এটা হয়তো আহ, এত বড় স্টুডেন্ট তোমরা, তারপরেও কেন বলছি, মানে আমাদের টিচারদের কাজই হচ্ছে রিইনফোর্সমেন্ট করা। একটা জিনিস বারবার বললে সেটা মনে থাকে বা মানে মানুষ। তো এই যে আমি বললাম, সবাই না হলেও কারো না কারো হৃদয়ে একটু লেগেছে যে যে বাবা মায়ের আমানত পড়াশোনা করা, সেটা যে বজায় রাখতে হবে, এই চিন্তাটা দু একজনের হলেও কাজে লাগবে। তো সেই কারণে বললাম আমি। আর ইয়েস কেউ স্যার। আর কেউ কিছু না বললে আমি আজকের ক্লাস শেষ করব। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা। তো অ্যাটেন্ডেন্স ব্যাপারে আমি যে লিংক তৈরি করতে চেয়েছিলাম, এটা আবার অন্যান্য টিচারদের ক্ষেত্রে সমস্যা, তারা গুগল ফর্ম ইউজ করতে পারবে না। তো এই জন্য আমরা অ্যাটেন্ডেন্স নেই, এই যে তোমরা যে পার্টিসিপেট করলা, এই পার্টিসিপেন্ট লিস্ট আমরা প্রিন্ট করে খাতায় তোমাদের অ্যাটেন্ডেন্স তুলে নিচ্ছি। এই জন্য যারাই যোগ দিবা তারা হচ্ছে যোগ দিবা, রোল নাম্বার, নাম, এগুলো লিখে যোগ দিবা, তাহলে আমাদের ডিটেক্ট করতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা বিষয়,
Is there any foreigner students connected here? Yes, sir. Yes, sir. Yes, sir. I want to introduce with you Milan Chaiwal from. Yes, sir. Please introduce yourself. Sir, I am Milan Jaiswal. Sir, I am from Nepal, Kathmandu. Now you are in Nepal or in Mymensingh? Sir, I am in Nepal, Kathmandu. Okay. Then next one, any foreigner student, please introduce yourself. Assalamu alaikum, sir. Osama Mahmood from Pakistan. You are now in Pakistan. Which area of Pakistan? No, sir, I'm in hostel. Oh, you are in hostel. Then why? Yes, sir. The long- Sir, our flights got closed. That's why I'm here, and my visa is expired. Okay, stay safe, and you can meet me in my department. Please, Thank you, sir. Sure, sir. before contacting with mobile. Sure, sir. Okay, and then next for any foreign student connected, please. Assalamu alaikum, sir. Walaikum assalam. I'm Dinesh Mohan from Malaysia. Malaysia. Now you are in Yeah. hostel or in Malaysia? I'm staying in Mymensingh. I didn't go back to Malaysia. The foreigner student, you can meet me just for introduction. Yeah. Yes, sir. I'm staying in Mymensingh. Can you give me an idea how many foreign students are in M56? There are at least 48 students. No. 48. 30 students. 30 Okay, students. it's a big number. Okay. Yeah. I think you should convey the. There's 44 students. They should. There's 44 Really? foreigners. Most of them are from India, Pakistan, Malaysian students. Yes. There. Yes, sir. Okay, you should attend the class, and if any problem, you do not hesitate to ask me question. Or, Okay, sir. Thank you so much. Those who are in Mymensingh, one day you can meet me. Okay, Sure, sir. sir. Sure, sir. Stay safe in the hostel. Thank you so Do much, not sir. go outside without necessity. All right, sir. Thank you so much. Okay. Thank you, sir. Thank you. Today's class is going to end. Assalamu alaikum, sir. Walaikum assalam. Assalamu alaikum. Assalamu alaikum.